হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল আনস্টপেবল প্রিয়াঙ্কা। তোমরা রয়েছো প্রিয়াঙ্কা ম্যামের সঙ্গে। যেমনটা তোমরা জানো, যেখানে ডাব্লিউবিসিএস, ইউপিএসসি এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য একেবারে স্টার্ট টু এন্ড যে প্রিপারেশান সেটা তোমাদেরকে দেওয়া হচ্ছে। সেই কারণে তোমাদের কোনো রকম প্রবলেমস আশা করা যায় থাকবে না এই ক্লাসগুলো আর কি দেখার পর। তার কারণ এখানে প্রত্যেকটা টপিকে একেবারে ডিটেলভাবে পড়ানো হচ্ছে। এছাড়া আমাদের বাংলায়, মাতৃভাষা বাংলাতেও আমাদের সিভিল সার্ভিস কী করে আমরা প্রস্তুতি নেব তার বিভিন্ন ক্লাস তোমাদেরকে দেওয়া হচ্ছে। তো চলো আজকে আমরা যে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানি। ইকোনমির একটা অংশ এটা, এবং এই মানি এই অংশটা অনেকের কাছে ক্লিয়ার নয়। আমরা তো ইকোনমিতে অর্থ একটা বড় মানে একটা বড় পার্ট হিসেবে রয়েছে, তো এটা আমাদের কাছে অনেকখানি অংশটা ক্লিয়ার নয়। আজকে আমরা এই মানির বিষয়টাকে আমরা একেবারে ডিটেলে পড়ে নেব। তোমাদের যাদের বুঝতে অসুবিধা হবে তারা আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর যদি ভালো লাগে তারাও জানিও। তো চলো আমরা আজকে শুরু করব মানি। তো ফার্স্টে আমরা এটা জানবো যে মানি কি। আসলে এমও মানি মানে তো আমরা টাকা বলি নর্মালি বাংলা ক্ষেত্রে, আসলে এর ডিটেল মানেটা কি। The word currency refers to the aggregate of coins and paper notes বা পেপার মানি। এই যে কারেন্সি শব্দটা রয়েছে, এই কারেন্সি শব্দটা আসলে কাকে ডিনোট করছে? এগ্রিগেট অফ কয়েন অ্যান্ড পেপার নোটস, ঠিক আছে। দ্য কারেন্সি ইজ ইন ব্রড ভিউ ইন দ্য ট্যাঞ্জিবল মিডিয়াম অফ এক্সচেঞ্জ। খুব বৃহত্তর ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই তাহলে দেখব যে এটা এক্সচেঞ্জ বা যে বিনিময়ের একটা ট্যাঞ্জিবল মিডিয়াম, একটা খুব পারফেক্ট মিডিয়াম মাধ্যম যদি হয় তাহলে সেটা হচ্ছে কারেন্সি। বিনিময়, কারণ বহুকাল আগে আমাদের কী ছিল? বিনিময় প্রথা ছিল। একটা জিনিসের বদলে আরেকটা জিনিস এভাবে কেনা বেচা হতো। কিন্তু বর্তমানে এই যে কারেন্সি হচ্ছে কি বিনিময় মাধ্যমের একটা অন্যতর মাধ্যম, ঠিক আছে। মানে কেনা বেচার একটা অন্যতম মাধ্যম, যার মাধ্যমে আমরা কোনো কিছু কেনা বেচা করতে পারি। অলমোস্ট 180 কারেন্সিস এক্সিস্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পুরো পৃথিবীতে মোটামুটি 180 রকমের কারেন্সি কিন্তু ঘোরাফেরা করছে অ্যাজ পার দ্য ইউনাইটেড নেশনস। ইউএনের মত অনুযায়ী 180টা কারেন্সি পুরো পৃথিবীতে রয়েছে। হাউএভার দ্য ব্রিটিশ পাউন্ড ইজ দ্য ওল্ডেস্ট কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ইজ স্টিল ইন ইস্যু ডেটিং ব্যাক টু দ্য 8th সেঞ্চুরি। এদের মধ্যে যদি আমরা ব্রিটিশ পাউন্ডের দিকে তাকাই, এটা সবথেকে পুরনো কারেন্সির মধ্যে পড়ে। তাহলে এইটুকু আমাদের কাছে ক্লিয়ার হলো যে কারেন্সি মানে পেপার অ্যান্ড কয়েনের কথা বলছে। পুরো পৃথিবীতে 180-র কাছাকাছি কারেন্সি চলছে, আর ব্রিটিশ পাউন্ড সবথেকে পুরনো কারেন্সি। নেক্সট দেখো, আমরা দেখে নেব কত রকমের টাইপস রয়েছে। এই যে মানি দেখব, এই মানি বা কারেন্সি কত রকমের রয়েছে। বিভিন্ন রকমের রয়েছে, কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস ইউপিএসসির প্রসপেক্ট থেকে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু পড়ব। এর মধ্যে আমাদের রয়েছে কমোডিটি মানি, ফিয়াট মানি, ফিডুসিয়ারি মানি, কমার্শিয়াল ব্যাংক মানি, মেটালিক মানি, পেপার মানি আর রিজার্ভ মানি। এই যে 7টা মানি রয়েছে, এই মানিগুলো আমাদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট। তার মধ্যে পরীক্ষাতে ডাব্লিউবিসিএসে ইউপিএসসিতে সবথেকে বেশি ফোকাস করে ফিয়াট মানির উপর আর রিজার্ভ মানির উপর। ওকে, এই ফিয়াট মানি আর রিজার্ভ মানি এই দুটো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। ওকে, তো চলো ফার্স্টে আমরা কমোডিটি মানি থেকে শুরু করি। তো কমোডিটি মানি কি? কমোডিটি কথাটার মানে কি? কোনো একটা স্পেশালি কিছু থিংসকে বোঝাচ্ছে, কিছু জিনিসকে বোঝাচ্ছে। তো ইট ইজ দ্য ইজিয়েস্ট, মোস্ট লাইকলি অ্যান্ড দ্য ওল্ডেস্ট টাইপ অফ মানি। এই কমোডিটি মানিটা সবথেকে পুরনো প্রাচীন ধরনের মানি। ইট বিল্ডস অন স্কেয়ার্স ন্যাচারাল রিসোর্স দ্যাট ওয়ার্ক অ্যাজ এ সোর্স অফ এক্সচেঞ্জ, স্টোরেজ ভ্যালু অ্যান্ড ইউনিট অফ এ অ্যাকাউন্ট। এটা সবথেকে পুরনো, এবং এটা কিসের জন্য কাজ করে? কোনো কিছু এক্সচেঞ্জ, কোনো কিছু স্টোরেজ করতে, কোনো কিছু অ্যাকাউন্টের ইউনিট হিসেবে কিন্তু এই কমোডিটি মানিটা কাজ করে, এবং এটা সবথেকে পুরনো। Commodity money is closely related to a barter system in which goods and services are directly interchanged for other goods and or সার্ভিসেস। তো এটা অনেকটা বলা যেতে পারে যে আগেকার দিনে যে বার্টার সিস্টেম ছিল, যে বিনিময় প্রথা ছিল, সেই বিনিময় প্রথার কাছাকাছি এই কমোডিটি মানিটাকে কনসিডার করা যেতে পারে। মানে এর সঙ্গে একটা এই বার্টার সিস্টেমের মিনিমাম একটা রিলেশনস রয়েছে প্রাচীন যুগ থেকে। কারণ এই কমোডিটি মানির মধ্য দিয়ে আমরা কি করতে পারি? গুডস অ্যান্ড সার্ভিসেস ডিরেক্টলি কিন্তু কিনতে পারি, মানে ইন্টারচেঞ্জ করতে পারি এই কমোডিটি মানিটার কাছ থেকে। ওকে,
নেক্সট কি বলছে, কমোডিটি মানি ইজ আ ওয়ে অফ সিম্পলিফাইং দি প্রসেস অ্যাজ ইট অ্যাক্টস অ্যাজ এ কমোডিটি অ্যাকসেপ্টেড মিনিমাম অফ এক্সচেঞ্জ। তাহলে বলছে এই মানিটা হচ্ছে কি যে প্রসেস বা যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে সিম্পলিফাইং করতে পারে, ইজি করতে পারে, অ্যাজ ইট অ্যাক্টস এ কমনলি অ্যাকসেপ্টেড মিডিয়াম অফ এক্সচেঞ্জ। এটা ভীষণ কমন, অর্থাৎ সাধারণভাবে খুব গ্র্যান্টেড, খুব ইজি, সহজলভ্য। তো এই এক্সচেঞ্জ করি আমরা, যে বিনিময় করি, তার মধ্য দিয়ে এটা সব থেকে একটা কমন ওয়ে বলা যেতে পারে। দি সিগনিফিক্যান্ট থিং অ্যাবাউট কমোডিটি মানি ইজ দ্যাট ইটস ভ্যালু ইজ ডিসক্রাইবড বাই দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ দ্য কমোডিটি ইটসেলফ। তাহলে এই কমোডিটি মানির যে ভ্যালি, সেটা আসলে কে নির্ধারণ করে আসলে যে জিনিসটা আমরা কিনছি, যে কমোডিটিটা আমরা কিনছি, তার ভ্যালুই কিন্তু এই কমোডিটি মানিটাকে নির্ধারণ করে। তো ইটস ভেরি ইজি, বুঝতেই পারছো যে কোনগুলোকে বলা হচ্ছে। ফিউ এক্সাম্পল অফ মানি আর গোল্ড কয়েন, সেল, স্পাইসেস, বিডস। এই কমোডিটি মানিগুলো হচ্ছে কি, যদি বলা হয় যে সোনার মুদ্রা, সেল, স্পিসেস, বিডস, যেগুলো আগের দিনে, মানে আমরা যদি একটু পিছিয়ে যাই হরপ্পা মহেঞ্জোদারোর দিকটা, তার পরপর যে সময়টা পার্টিকুলার, সেল, স্পাইসেস, বিডস, ওগুলো আমরা কমোডিটি মানির মধ্যে কনসিডার করতে পারি। যেক্ষেত্রে কিনা ওই একটা পার্টিকুলার তোমার সেই যে জিনিস, সেই জিনিসের মানে প্রায় সমপরিমাণ কমোডিটির তুলনায় ওই কয়েনটা তৈরি করা বা ওই সেলটা তৈরি করা, সেই জন্য সেটাকে কমোডিটি মানি বলতে পারছি। তাহলে এইটুকু বলতে পারি এটা একদম পুরনো মানির কথা বলা হচ্ছে, বর্তমানে এর কিন্তু সেই গ্রহণযোগ্যতাটা নেই। তাহলে কমোডিটি মানি কি, এটা আমাদের কাছে পুরোটা ক্লিয়ার। নেক্সট আমরা দেখব ফিয়াট মানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, একটু ভালো করে কিন্তু তোমরা বুঝে নেবে। ওকে, দেখো কি বলছি, ফিয়াট মানি ইজ এ টাইপ অফ পেপার মানি। ফিয়াট মানি কি, এটা হচ্ছে পেপার মানি, এটা কাগজ দিয়ে তৈরি। ইট ইজ দ্য মানি হুইচ হ্যাজ আ ফেস ভ্যালু মোর দ্যান ইটস রিয়েল ভ্যালু। রিয়েল ভ্যালুর থেকে, মানে অরিজিনালি এর যা ভ্যালু আছে তার থেকে এর যে ফেস ভ্যালু, সেটা কিন্তু অনেকটা বেশি। তাহলে এটা একটা পেপার মানি, কাগজ দিয়ে তৈরি, এবং এর ফেস ভ্যালুটা মেন ইম্পর্ট্যান্ট এখানে। কারণ রিয়েল ভ্যালুটা জেনে আমাদের লাভ নেই, ফেস ভ্যালু এক্ষেত্রে ইম্পর্টেন্ট। দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ মানি ইজ ওয়ার্থলেস, ইট ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল অন দ্য অর্ডার অফ দ্য গভর্নমেন্ট। আমি যদি অ্যাকচুয়াল মানে ভ্যালুটা দেখতে চাই, তাহলে কিন্তু সেটা দেখে আমার প্রয়োজন পড়বে না। মানে ধরো একটা 10 টাকার নোট, এই 10 টাকার যে নোটটা, এর অ্যাকচুয়াল ভ্যালুটা কি, এই কাগজটা দিয়ে 10 টাকার নোটটা তৈরি করতে কি কত টাকা লেগেছে, বা এর মধ্যে কি পেপার দিয়ে এই কাগজটা তৈরি, আমার জেনে লাভ নেই। মানে অ্যাকচুয়াল ভ্যালুটা জেনে লাভ নেই, আমাকে কোনটা জানতে হবে, ফেস ভ্যালু, মানে এটা 10 টাকা রয়েছে, মানে এর উপর 10 লেখা রয়েছে, এটাই আমার কাছে ইম্পর্টেন্ট। তো এটা মানুষ তখনই অ্যাকসেপ্ট করে যখন কি করে, গভর্নমেন্ট আমাদেরকে অর্ডার দেয়। ওকে, নেক্সট, দ্য ফেস ভ্যালু ইজ ডিসাইডেড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য মানি ইজ নট এক্সচেঞ্জ ইন্টু স্ট্যান্ডার্ড মানি। এবার এক্ষেত্রে একটা বিষয় হয়েছে, এই যে ফেস ভ্যালুটা, মানে 10 টাকা হবে না 20 টাকা হবে না 50 টাকা হবে না 100 টাকা হবে, এই ফেস ভ্যালুটা কে ডিসাইড করে, গভর্নমেন্ট ডিসাইড করে। এবং এই মানিটা কিন্তু মানে কি বলবো, কোনো স্ট্যান্ডার্ড মানি দ্বারা এক্সচেঞ্জ করা যায় না। মানে কোনো একটা স্ট্যান্ডার্ড মানি, আমি 50 টাকার নোট আনলাম, তাকে দিয়ে বললাম আমি তোমায় 50 টাকা দিচ্ছি, তুমি আমাকে 10 টাকার নোটটা দাও, ইটস নট পসিবল। তার কারণ হচ্ছে গিয়ে, ওই 10 টাকার যে ফেস ভ্যালু আর 50 টাকার যে ফেস ভ্যালু, 10-এর থেকে 50-এর ফেস ভ্যালুটা বেশি। রিয়েল ভ্যালু আমার জন্য লাভ নেই, হতে পারে 50 টাকার নোটটাকে তৈরি করতে কম খরচা লেগেছে, আর 10 টাকার নোটটাকে তৈরি করতে বেশি খরচা লেগেছে, সেটা জেনে আমার লাভ নেই। সেটা আমি কমোডিটি মানিটা পড়ার সময় ভাবলেও ভাবতে পারতাম, সেটা আমার জানার কোনো প্রয়োজনই নেই। তো ফেস ভ্যালু ইজ মোর ইম্পর্টেন্ট, ফেস ভ্যালু ইজ ডিসাইডেড বাই দ্য গভর্নমেন্ট। ওকে, তো এই অংশটা আশা করি তোমরা বুঝতে পারলে। তো ফিয়াট মানির আরেকটা অংশ বলি, দি ফিয়াট মানি ইজ ইউজড অ্যাজ আ মিডিয়াম অফ এক্সচেঞ্জ অ্যান্ড অ্যাজ আ স্ট্যান্ডার্ড অফ ভ্যালু। ইট মে বি পেপার মানি অর এনি কাইন্ড অফ কমোডিটি। এটা যে কোনো কমোডিটি হতে পারে, বা এটা পেপার মানিও হতে পারে, এটাও মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ব্যবহৃত হয়, এবং এটা একটা স্ট্যান্ডার্ড অফ ভ্যালুর একটা পারফেক্ট স্ট্যান্ডার্ড হিসেবেও ব্যবহৃত হচ্ছে। দ্য রিয়েল ভ্যালু অফ ফিয়াট মানি ইজ নট ইকুয়াল টু ইটস ফেস ভ্যালু। তো স্বাভাবিকই, এই যে আমি যদি রিয়েল ভ্যালুর কথা বলি, একটু মনে করে দেখবে, রিয়েল ভ্যালু এটা কিন্তু কোনো সময় মনে রাখতে হবে, কখনো এটা ফেস ভ্যালুর সঙ্গে ইকুয়াল হবে না। রিয়েল ভ্যালু ফেস ভ্যালুর সঙ্গে ইনইকুয়াল হবে। দিস টাইপ অফ মানি ইজ ইস্যুড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এই যে ফিয়াট মানি পুরো ওয়ার্ল্ড জুড়ে কিন্তু ইস্যু করা যেতে পারে। তো আশা করি এই অংশটা পুরোটা ক্লিয়ার হলো, যে সমগ্র যদি পুরোটা তাকাই, তাহলে পুরো পৃথিবী জুড়ে এটা ইউজ করা যেতে পারে। তো বুঝতেই পারছো, ফিয়াট মানি মানে পেপার কারেন্সি আমাদের যে ইউজ করা হয় তার কথাই বলা হয়েছে। তো ফিডুসিয়ারি মানির কথা আমরা আজকে পড়বো। আমি জানি এই নামটা তোমাদের কাছে একটু আনকমন, বাট ইটস অলসো ইম্পর্টেন্ট।
It is known for its value on the confidence that it will be commonly considered as a mode of exchange. তো এই ফিডুসিয়ারি মানিকে মোড অফ এক্সচেঞ্জ রূপে কনসিডার করা হয়। আমরা এতক্ষণ যেগুলো দেখছিলাম সেগুলোকে কিন্তু মোড অফ এক্সচেঞ্জ রূপে কনসিডার করা হচ্ছিল না, কিন্তু এর যে ভ্যালু সেটা সবসময় কমনলি কনসিডার করা হয় মোড অফ এক্সচেঞ্জ রূপে। লাইক ফিয়াট মানি, দ্য ফিডুসিয়ারি মানি ইজ নট কনসিডার্ড লিগাল টেন্ডার বাই দ্য গভর্নমেন্ট। ফিয়াট মানিকেও যেরকম আর কি বলছে কি, লাইক ফিয়াট মানি দ্য ফিডুসিয়ারি মানি ইজ নট কনসিডার্ড আর লিগাল টেন্ডার বাই দ্য গভর্নমেন্ট। তাহলে এই যে ফিডুসিয়ারি মানি কিন্তু গভর্নমেন্ট যে লিগাল টেন্ডার দ্বারা কনসিডার করছে এমনটা নয়। ফিয়াট মানি যেরকম গভর্নমেন্ট কনসিডার করে দিচ্ছে, কিন্তু যে ফিডুসিয়ারি মানি সেখানে কিন্তু সেটা কনসিডার হচ্ছে না। In case asked by the bearer, the issuer of the fiduciary money guarantees to exchange it back for a commodity or fiat money। বলছে যে যারা আর কি মানে ধরো কোনো যে বেয়ারার, ঠিক আছে, কোনো ক্ষেত্রে কোনো বেয়ারার মানে যে ওই টাকাগুলোকে বেয়ার করছে, সে যখন জিজ্ঞেস করছে দ্য ইস্যুয়ার অফ দ্য ফিডুসিয়ারি মানি, যে ফিডুসিয়ারি মানিকে ইস্যু করছে, যার কাছে টাকাটা রয়েছে আর যে ইস্যু করছে, সে কী করছে, গ্যারান্টি দিচ্ছে টু এক্সচেঞ্জ ইট ব্যাক ফর এ কমোডিটি অর ফিয়াট মানি। অর্থাৎ ফিয়াট মানি অথবা কমোডিটি মানির এক্সচেঞ্জ রূপেও কিন্তু এই ফিডুসিয়ারি মানিটাকে ব্যবহার করা যাচ্ছে। আরেকবার বলছি, ইন কেস আক্সড বাই দ্য বিয়ারার, যদি কোনো বিয়ারারের প্রয়োজন পড়ে, বিয়ারার যেটা তার যদি কোনো প্রয়োজন পড়ে, তখন যে এই যে ফিডুসিয়ারি মানিটা যারা ইস্যু করছে তারা গ্যারান্টি করতে পারে যে যদি কেউ কমোডিটি মানি অথবা ফিয়াট মানি দেয়, তাহলে এক্সচেঞ্জ হিসাবে তারা ফিডুসিয়ারি মানি তাদেরকে দিতে পারে। বোঝা গেল? ক্লিয়ার? তো অ্যাজ লং অ্যাজ দ্য পার্টিজ ইনভলভড আর কনফিডেন্ট দ্যাট দ্য অ্যাসিওরেন্স উইল নট বি ব্রোকেন, এর ফলে কি হবে, এই যে বেয়ারার বা যারা ইস্যুয়ার, এরা কি করছে, যদি একটা আত্মবিশ্বাসের সঙ্গে যদি এরা এর মধ্যে মানে মানে গিভ অ্যান্ড টেক পলিসি বা এই যে ইকোনমিক্যাল কন্ডিশনসের মধ্যে কনফিডেন্ট থাকে, তাহলে এই যে অ্যাসিওরেন্সটা যে আমি তোমাদের ফিডুসিয়ারি মানি বা ফিয়াট মানি দেবো, তার বদলে তোমরা আমাকে আমি তোমাদের ফিয়াট মানি বা কমোডিটি মানি দেবো, তার বদলে তোমরা আমাকে ফিডুসিয়ারি মানি দাও, তাহলে কিন্তু অ্যাসিওরেন্সটা ব্রোক হয় না। দে মেবি ইউজ দ্য ফিডুসিয়ারি মানি জাস্ট লাইক দ্য রেগুলার ফিয়াট আর কমোডিটি মানি। ওই বিষয়টা যদি হয়, তখন আবার ফিডুসিয়ারি মানিকে কিন্তু এই ফিয়াট মানি বা কমোডিটি মানির মতন ইউজ করা যেতে পারে। ক্লিয়ার? অংশটা কিভাবে বললাম? এক্সাম্পল অফ ফিডুসিয়ারি মানি আর ব্যাঙ্ক নোট, ড্রাফট অ্যান্ড চেক। এবার ফিডুসিয়ারি মানির যদি এক্সাম্পল দিই, তাহলে আমরা বলছি ব্যাঙ্ক নোট, ড্রাফট অ্যান্ড চেক, এগুলোকে ফিডুসিয়ারি মানি বলে। এবার পুরোটা ক্লিয়ার? এবার বুঝতে পারছো যে কেউ যদি আমাকে কমোডিটি মানি দেয় বা কেউ যদি আমাকে তোমার বলে ফিয়াট মানি দেবো, তাহলে আমি তাকে জেনারেলি একটা চেক কেটে দিতেই পারি এক্সচেঞ্জ রূপে। বুঝতে পেরেছো? তার মানে এই যখনই আমরা এক্সাম্পলটা পড়বো, তখনই আমাদের কাছে কিন্তু মানি, ফিডুসিয়ারি মানি কি, কমোডিটি মানি কি, রাদার ফিয়াট মানি কি, এগুলো সব আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো নেক্সট আমরা দেখব কমার্শিয়াল ব্যাঙ্ক মানি। তো এর মধ্যে কমার্শিয়াল ব্যাঙ্ক শব্দটা অলরেডি লুকিয়ে রয়েছে। ইট ক্যান বি রিগার্ডেড অ্যাজ ক্লেমস এগেনস্ট দ্য ফাইন্যান্সিয়াল এন্টিটিস হুইচ মে বি ইউটিলাইজ টু বাই গুডস আর সার্ভিসেস। এটাকে বলা যায় যে ফাইন্যান্সিয়াল এন্টিটিগুলো প্রয়োজন, তার এগেইনস্টে, তার বিরুদ্ধে হওয়া একটা ক্লেম বলা যেতে পারে। হুইচ মে বি ইউটিলাইজড টু বাই গুডস অ্যান্ড সার্ভিসেস। গুডস এবং সার্ভিসেস কেনার ক্ষেত্রে কিন্তু এই যে ফাইন্যান্সিয়াল এন্টিটিসগুলো থাকে, তার এগেইনস্টে যে ক্লেমটা করা হচ্ছে সেইটাকেই আমাদের বলা হচ্ছে, এটাই কমার্শিয়াল ব্যাঙ্ক মানির মধ্যে পড়ছে। দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক মানি ইজ ক্রিয়েটেড থ্রু সো কল্ড ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাঙ্কিং। এই যে কমার্শিয়াল ব্যাঙ্ক মানি, এটা কি করে ক্রিয়েট করা হচ্ছে? এটা ক্রিয়েট করা হচ্ছে, ভাবি দয়া করো, সরি একটু প্রবলেম এসে গেছিলো। যাই হোক, দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক মানি ইজ ক্রিয়েটেড থ্রু সো কল্ড ফ্র্যাকশনাল রিজার্ভ মানি। ফ্র্যাকশনাল রিজার্ভ মানি দ্বারাই কিন্তু এই কমার্শিয়াল ব্যাঙ্ক মানিটাকে তৈরি করা যেতে পারে। তো ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাঙ্কিং ইজ ওয়েন দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক প্রোভাইড লোন। এই যে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাঙ্কিং তখনই হবে যখন কমার্শিয়াল ব্যাঙ্ক কী দেবে, তখন কমার্শিয়াল ব্যাঙ্ক লোন দেবে অর অ্যাডভান্স দেবে ওয়ার্থ গ্রেটার দ্যান দ্য ভ্যালু অফ দ্য রিয়েল কারেন্সি দে প্রসেস। তো এই যে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাঙ্কিং তখনই কমার্শিয়াল ব্যাঙ্করা অ্যাপ্রুভ করতে পারবে যখন তারা লোন দেবে, অ্যাডভান্স দেবে, এবং বৃহত্তর ক্ষেত্রে এই যে মানে এদের যে ভ্যালুটা, মানে এই যে কমার্শিয়াল ব্যাঙ্ক মানির ভ্যালুটা, সেটা কিন্তু রিয়েল কারেন্সির থেকে একটু বেশি হবে। তার মানে কমার্শিয়াল ব্যাঙ্ক মানি বাকি যে তিনটে মানি পড়ালাম তার থেকে খানিকটা ডিফারেন্ট।
তার কারণ এটা কোথাও গিয়ে একটা ব্যাংকিং সেক্টরের অংশ হিসেবে কাজ করছে, যেখানে লোন অ্যান্ড আদার থিংস অ্যাডভান্সেস এগুলো ইনক্লুডেড হয়ে যাচ্ছে। এবার আমরা দেখব মেটালিক মানি। মেটালিক মানি হচ্ছে পিস অফ মেটাল লাইক গোল্ড, সিলভার, ব্রঞ্জ, কপার কেম টু বি ইউজড অ্যাজ মানি ইন বোথ অ্যানশিয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্ট টাইমস। ইট ক্যান বি ক্লাসিফাইড মেটালিক মানি। ভীষণ সোজা, আগের দিনেও এটা ইউজ হতো, যদিও আগেকার দিনে সোনা ছিল, রূপো ছিল, সোনার কয়েন, রূপোর কয়েন, কপার কয়েন ছিল, কিন্তু বর্তমান দিনে আমরা কি দেখতে পাচ্ছি, বর্তমান দিনে আমরা দেখছি যে এটা কি হয়েছে, বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি এটা একদম স্টিল হয়ে গেছে, তাই তো। দ্য ভ্যালু অফ দিস ইন এক্সচেঞ্জ অফ গুড ইজ ইকুইভ্যালেন্ট টু দেয়ার অ্যাকিউটাল ইন্ট্রিনসিক ভ্যালু। বলছে এই যে এগুলোর যে মানে যে যে কারেন্সিগুলো, ভ্যালু অফ দিস ইন এক্সচেঞ্জ অফ গুড, যদি কোনো একটা গুডসের এক্সচেঞ্জ করা যায় তাহলে সেটা কিন্তু তাদের ইন্ট্রিনসিক ভ্যালুর সমান। মানে আমি একটা দোকানে লজেন্স কিনতে গেলাম, লজেন্সটার দাম 1 টাকা, আমি একটা 1 টাকার কয়েন দিলাম, তার মানে এর যে অ্যাকচুয়াল ইন্ট্রিনসিক যে ভ্যালু, সেইটার ভ্যালু আর ওই কয়েনটার ভ্যালু প্রায় এক। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এরপর কি বলছে, মেটালিক মানি ক্যান বি ক্যাটাগরাইজড ইনটু ফুল বডিড কয়েন অ্যান্ড টোকেন কয়েন। দুভাগে এই মেটালিক মানিকে ভাগ করা যেতে পারে, ফুল বডি কয়েন এবং টোকেন কয়েন। তাহলে আমাদের কাছে মেটালিক মানিটাও ক্লিয়ার হয়ে গেল। এবার চলে এলাম পেপার মানি। পেপার মানি রেফার্স টু দ্য ব্যাঙ্ক নোট অ্যান্ড গভর্নমেন্ট নোট হুইচ আর ইস্যুড অ্যাজ মানি। কাকে এবার পেপার মানি বলছি? যেটা ব্যাঙ্ক নোট এবং গভর্নমেন্ট নোটকে ডিনোট করছে, তাদেরকে আমি পেপার মানি বলতে পারি। দ্য ডিস্ট্রিবিউশনস অফ পেপার মানি স্টার্টেড ইন অর্ডার টু রিপ্লেস দ্য মেটালিক মানি। এবার এই যে মেটালিক মানিকে রিপ্লেস করতে অনেক সময় পেপার মানি যাতে ডিস্ট্রিবিউট বেশি করে করিয়ে দেওয়া যায়, তখন সেটা আর কি গভর্নমেন্ট অর্ডার করে। মানে ধরো যখন দেখা যায় বাজারে কয়েনের ক্রাইসিস, তখন কি করা যাচ্ছে, যে 10 টাকার কয়েন নেই, 10 টাকার নোটটাকে বেশি ছাপিয়ে দেওয়া হচ্ছে, এরকম আর কি। ইন দ্য মডার্ন ডেজ পেপার নোটস ইনহেরিটেড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ টোকেন মানি বিং কমনলি অ্যাকসেপ্টেবল উইদাউট রেফারেন্স টু দ্যাট অফ দ্য মেটালিক ইকুইভ্যালেন্ট। তো যেটা আমি বললাম, আজকালকার যুগেও কিন্তু যে পেপার নোটের যে ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো কিন্তু টোকেন মানিতে পাওয়া যাচ্ছে, বিং কমনলি অ্যাকসেপ্টেবল। কোনো রকম মেটালিক ইকুইভ্যালেন্টের যে পোর্শনসটা রয়েছে, সেই অংশটা ছাড়াই কিন্তু এটাকে খুব সহজভাবে অ্যাকসেপ্টেবল, সেটা খুব সহজেই আর কি একসেপ্ট করা যাচ্ছে। নেক্সট দেখো কি দেখবো, নেক্সট আমরা যে ইম্পর্টেন্ট পার্ট পড়বো সেটা হচ্ছে কি রিজার্ভ মানির একটা অংশ পড়বো। তো রিজার্ভ মানির যে অংশটা আমরা আজকে পড়বো, তার আগে আমরা বেসিক একটা বিষয় পড়ে নিই। M1 অলসো রেফার্ড টু অ্যাজ ন্যারো মানি। 1 মিনিট, ওকে। তো আমরা M1, M2, M3 এগুলো নিয়ে একটু কথা বলবো। তার আগে একটুখানি এখান থেকে বলি, কারণ MCQ এই পার্টটা থেকে আসে, সেই জন্য এটাকে আলাদা করে লেখা হয়েছে। বলছে M0 অ্যান্ড M1 অলসো রেফার্ড অ্যাজ টু ন্যারো মানি। তাহলে এখান থেকে প্রশ্ন আসে কোন দুটো মানিকে, মানে এটা তোমার MCQ যারা পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট, যে M0 আর M1 কাকে বলছে, ন্যারো মানি M0 M1কে ইন্ডিকেট করা হচ্ছে। ইনক্লুডস কয়েন্স অ্যান্ড নোটস ইন সার্কুলেশন অ্যান্ড আদার ইকুইভ্যালেন্ট মানি দ্যাট আর ইজিলি কনভার্টেবল ইন্টু লিকুইড ক্যাশ। যে মানিগুলো বা যে নোটসগুলো খুব ইজিলি লিকুইডে পরিণত করা যাচ্ছে, তাদেরকে আমরা কি বলতে পারি, তাদেরকে আমরা ন্যারো মানি বলতে পারি, এবং তার মধ্যে M0 এবং M1 পড়ছে। M2 encapsulates M1 in addition to short term time deposit in the banks and 24 hours money funds. এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, বাট আমার মনে হয়েছে একটু অ্যাড করে দেওয়ার, তাই আমরা অ্যাড করে দিয়েছি। এই অংশটা অতটা পড়ার দরকার নেই, জেনারেলি এক্সামে আসে না। আমরা এবার রিজার্ভ মানি ডিটেলে পড়বো। রিজার্ভ মানি পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, ওখান থেকে প্রত্যেকটা ধরে M0, M1, M2 কোয়েশ্চেন আসে, তো সেটা আমরা একটু দেখে নিই। ফার্স্টে দেখবো MO, যেটাকে আমরা MO বলছি তাকে আমরা রিজার্ভ মানি বলছি, VVI। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু দেখে নাও। সার্কুলেটিং, তাহলে MO বা রিজার্ভ মানি বলতে কি কি বোঝাচ্ছে, এখান থেকে ধরে কোয়েশ্চেন আসে। সার্কুলেটিং কারেন্সি, তার সঙ্গে ব্যাংকার সেভিং ইন দ্য অকারেন্ট অফ দ্য RBI, আদার্স ডিপোজিট উইথ দ্য RBI। ঠিক আছে, তাহলে প্রথমে কি দেখলাম, যে কারেন্সিটা সার্কুলেট করছে তার সঙ্গে যুক্ত হচ্ছে যে RBI, মানে RBI এর মধ্যে ব্যাংকাররা কি কি সেভিংস রেখেছে সেটা, আর RBI এর মধ্যে অন্যান্য কি ডিপোজিট রয়েছে সেটা। এটার সঙ্গে একটা ইকুয়ালস রয়েছে কি, নেট RBI লোন গিভেন টু দ্য গভর্নমেন্ট। RBI কতটা লোন গভর্নমেন্টকে দিচ্ছে। RBI ক্রেডিট টু দ্য কমার্শিয়াল সেক্টর, RBI কমার্শিয়াল সেক্টর থেকে কতটা ধার নিচ্ছে। RBI ডেবিট অন ব্যাংক, ব্যাংক RBI থেকে কতটা ধার নিচ্ছে। RBI নিট ইন ফরেন অ্যাসেট, RBI কাছে কতটা ফরেন অ্যাসেট রয়েছে। গভর্নমেন্ট কারেন্সি ডেপ্ট টু দ্য পাবলিক, গভর্নমেন্টের যে কারেন্সি, মানে গভর্নমেন্টের যে
টাকা সেটা সরকার কতটা ধার নিয়েছে, আর আরবিআই's নেট নন মনিটারি লায়াবিলিটিস, আরবিআইয়ের যে অংশটা নন মনিটারি লায়াবিলিটিসের মধ্যে পড়ছে সেটা থেকে অংশটাকে বাদ দেওয়া হচ্ছে। তাহলে এই যে পার্টিকুলার অংশটা যেটা আমি বোঝালাম এটা আর এইখান থেকে এতটাই দুটো ইকুয়াল, তার মধ্যে সবই প্লাস, অল প্লাস, শুধু এইটা মাইনাস হয়ে যাবে আরবিআই's নেট নন মনিটারি লায়াবিলিটিস, কারণ আমরা মানি পড়ছি সেই জন্য যাই মনিটারি লায়াবিলিটিস নয় সেটাই এই রিজার্ভ মানির মনিটারি অংশটা থেকে বাদ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আরেকবার আমি বলে দিচ্ছি যে সার্কুলেটিং কারেন্সির সঙ্গে ব্যাংকার সেভিংস ইন দ্য অ্যাকাউন্টস অফ আরবিআই আর আদার ডিপোজিটস রয়েছে, এটা ইকুয়ালস টু যে বিভিন্ন লোন, ক্রেডিট, ডেপস, ফরেন অ্যাসেটস, এগুলো সমস্ত কিছু যুক্ত হচ্ছে, কেবলমাত্র যা নন মনিটারি নয় সেটা এখান থেকে বাদ হয়ে যাচ্ছে। তো এই অংশটা থেকে ভরে ভরে কোয়েশ্চেন আসে, যদি প্রিভিয়াস ইয়ার একটু দেখো তাহলে বুঝতে পারবে যে এই মানি থেকে, রিজার্ভ মানি থেকে মেনলি কোয়েশ্চেন এসেছে। ক্লিয়ার? নেক্সট দেখো, এবার আমরা একটু M1 পড়ে নেব। M1 কি বলছে? MO বা রিজার্ভ মানিকে জেনে নিলাম, M1কে পড়বো। কারেন্সি হেল্ড বাই দ্য পাবলিক, যেই কারেন্সিটা পাবলিক হেল্ড করছে তার সঙ্গে যুক্ত হচ্ছে ব্যাংকিং সিস্টেম ডিমান্ড ডিপোজিটস, ব্যাংকের মধ্যে যে ডিমান্ড ডিপোজিট রয়েছে সেটা যুক্ত হচ্ছে আদার ডিপোজিট উইথ আরবিআই, আরবিআই এর সাথে যে অন্য ডিপোজিটগুলো রয়েছে সেটা। তাহলে M1 যদি পরীক্ষাতে আসে তাহলে আমাদের এই অংশটাকে মুখস্থ করতে হবে যে হোয়াট ইজ M1, এই পুরো অংশটা মিলে হচ্ছে M1। ওকে, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে M2। শিওর? এবার M2 এ আমরা কি দেখব? M2 ইজ ওয়াইডার ক্লাসিফিকেশন অফ মানি অ্যাজ কম্পেয়ার টু M1, তাহলে বলা হচ্ছে M2 হচ্ছে ওয়াইডার M1 এর থেকে, কারণ M1 আর M0 অলরেডি আমরা কি পড়ে নিয়েছি, ন্যারো মানি, তো এখানে বলা হচ্ছে M2 হচ্ছে কি ওয়াইডার। কেন ওয়াইডার? ইট ইনক্লুডস অ্যাসেট দ্যাট আর হাইলি লিকুইড ইনক্লুডিং ক্যাশ, এই M2তে যে হাইলি লিকুইড যেগুলো অ্যাসেট সেগুলো আর ক্যাশকেও ইনক্লুড করা হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের M2র মধ্যে এখন পড়ে যাচ্ছে। অ্যান্ড M2 হচ্ছে M1 প্লাস সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট ইন সেভিংস অ্যাকাউন্ট। আরেকভাবে কোয়েশ্চেন আসে যে M2 তাহলে আরেক রকমভাবে প্রশ্ন আসতে পারে, M2 মানে তো এইটা, এই অংশটা আরেকভাবেও আসতে পারে, M2 মানে M1 তো থাকবেই, তার সঙ্গে থাকবে যে সেভিংস ব্যাংকের যে ডিপোজিটগুলো সেগুলো সেভিংস অ্যাকাউন্টে কতটা পরিমাণে রয়েছে। ক্লিয়ার? তাহলে আমি ইকোনমি ভীষণ একটা টাফ টপিক, সেটাকে যতটা জলের মতো করে বোঝানো যায় সোজাভাবে ততটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি, জানি না কতটা বুঝতে পারছো, তোমাদের কমেন্ট সেকশানেই সেটা বুঝতে পারবো। তো যাই হোক, এই অংশটা আশা করি তোমাদের ক্লিয়ার যে M1 M2, আর কমপ্লিট হয়ে যাওয়ার পর একবার আমি টোটাল গল্পের মতো বলে দেবো, চিন্তা নেই। আচ্ছা, নেক্সট আমরা দেখব M3। ওকে, তো M3টা একটু দেখে নিই M3 কি বলছে। ইট ইজ এ কোয়ান্টিটি অফ দ্য মানি সাপ্লাই in addition with M2 as well as institutional money market fund, large time deposit, short term repurchase agreement and other larger liquid asset। বলছে এটা একটা মানি সাপ্লাইয়ের এমন একটা কোয়ান্টিটি যেটা কিনা M2র সঙ্গে যুক্ত হয়, তার পাশাপাশি যে ইনস্টিটিউশনাল মার্কেট ফান্ড রয়েছে, লার্জ বড় পরিমাণে যে ডিপোজিট রয়েছে, শর্ট টাইমের যে এগ্রিমেন্টগুলো রয়েছে, বা বড় বড় যে লিকুইড অ্যাসেটগুলো, সেগুলো কিন্তু M2 এর সঙ্গে M3তে এগুলো যুক্ত হয়। ওকে, তো M3র সাথে এখানে এই M1 এর সাথে কি করে M2 আসবে সেটা এখানে এইভাবে আবার একটা মানে চার্ট করে দেওয়া রয়েছে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাও একটু দেখে নেবে যে টাইম ডিপোজিট ব্যাঙ্কিং সেক্টর, M1 প্লাস টাইম ডিপোজিট ব্যাঙ্কিং সেক্টর মিলেই M3 হচ্ছে, আর এটা ইকুয়ালস টু এই বাকি অংশটা। ক্লিয়ার? বাকি অংশটা একটু দেখে নেবে, এটা অতটা ইম্পর্টেন্ট, এটা এতটা ডিটেলে দিচ্ছে না, কারণ অনেকে ইউপিএসসি প্রিপারেশনও নেবে, সেই জন্য ডিটেলে এতটা দেওয়া। তো চলো এরপর আমরা দেখব M4। M4 মানে জেনারেলি বলছে যে M3 প্লাস এন্টায়ার ডিপোজিট উইথ পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক ইনক্লুডিং ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। M4 মানে M3-র সঙ্গে পুরো পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্কে যা রাখা হচ্ছে সেটাই M4 এর অন্তর্গত হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের মানি। চলো আমি যেটা করে থাকি যে একবার পড়িয়ে আবার প্রথম থেকে ওটাকে একটা গল্পের মতো করে রিভিশন করিয়ে দিই, যাতে তোমাদের সবসময় মনে থাকে। যদিও এই M1 M2 M3 M4 এগুলো যদি WBCS আসে একটু মনে রাখতে হবে, একটু মুখস্থ করতে হবে, বাট তাও বেসিক জিনিসটা তো জানা খুব জরুরি। আরেকবার চলো আমরা রিপিট করে নিই।
তাহলে কি দেখলাম যে এই যে কারেন্সি, এটা বিভিন্ন ধরনের হতে পারে। পেপার নোটস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কারেন্সি এখানে থাকবে। পুরো ওয়ার্ল্ডের মধ্যে 180 রকমের কারেন্সি রয়েছে। মেনলি ইউনাইটেড নেশনস এটা বলছে যে 180টা কারেন্সি পুরো ইন্ডিয়াতে রয়েছে। আর সব থেকে পুরনো যদি হয় তাহলে সেটা ব্রিটিশ পাউন্ড। তো বিভিন্ন ধরনের মানে মানি এখানে রয়েছে: কমোডিটি, ফিয়াট, ফিডুসিয়ারি, কমার্শিয়াল ব্যাংক, মেটালিক, পেপার, রিজার্ভ। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ফিয়াট আর রিজার্ভ, যেটা ডিটেলে বলেই দিয়েছে। কমোডিটি মানি মানে সেই মানিগুলোকে বোঝাচ্ছে যেগুলো হচ্ছে গিয়ে তোমার কোনো একটা পার্টিকুলার কয়েন, গোল্ড, স্পাইসেস, বিডস, এগুলো আগেকার দিনে যেরকম হতো, একটা 1 লক্ষ স্বর্ণ মুদ্রা কোনো একটা জিনিসের ভ্যালু, আর ওই টাকাটার ভ্যালু প্রায় সেম। তো এগুলো এমন একটা সিগনিফিকেন্ট থিং বা এমন একটা বিষয় যেটা ওই কমোডিটি মানির যে অরিজিনাল ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু আর কমোডিটিটার ভ্যালু দুটোটাই এক, মানে কমোডিটি মানির ভ্যালু আর কমোডিটিটার ভ্যালু প্রায় এক। তো সেক্ষেত্রে আমরা সেলস, পিসেস, বিডস এগুলোর কথা বলতে পারি। ফিয়াট মানি তো পেপার কারেন্সি, পেপারের কথা বলা হচ্ছে, গভর্নমেন্ট এটাকে ঠিক করবে, কারণ এর যে তোমার হচ্ছে ফেস ভ্যালু সেটা রিয়েল ভ্যালুর থেকে অনেক বেশি। আমি যেটা পড়ানোর সময় বলে দিয়েছি যে একটা 10 টাকার নোট বানাতে গিয়ে কত টাকা খরচা হয়েছে সেটা ইম্পর্টেন্ট না, ওটা দাম, ওটা 10 টাকা লেখা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো এটাই সমগ্র দেশে আর কি ঘুরে বেড়ায়। আর ফিডুসিয়ারি মানির মধ্যে মানি যেটা, সেটা তো আমরা বললাম যে ব্যাঙ্ক নোট, ড্রাফট, চেক এগুলো। তার কারণ হচ্ছে কি, আমি একজনকে 10,000 টাকার চেক দিলাম, সে আমাকে কমোডিটি মানি দিল, বা সে আমাকে ধরো হচ্ছে গিয়ে ফিয়াট মানি দিল, সেটা সে দিতেই পারে। সেই জন্য ব্যাঙ্ক নোট, ড্রাফট, চেক এগুলো কিন্তু ফিডুশিয়ারি মানি, ওই এক্সচেঞ্জ রূপে কাজ করতে পারছে। আর কমার্শিয়াল ব্যাংক মানি মানে হচ্ছে কি, এটা একটা ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাঙ্কিং, মানে এখানে ব্যাঙ্কিং রিজার্ভের একটা বিশাল পোর্শন স্টোলে আসে, কারণ যে ফাইন্যান্সিয়াল এন্টিটিসগুলো রয়েছে তার এগেনস্ট এটা একটা ক্লেম করতে পারে যে আমরা কিভাবে গুডস অ্যান্ড সার্ভিস করতে পারবো। এটা মেনলি কমার্শিয়াল ব্যাংক যখন লোনস প্রোভাইড করছে বা অ্যাডভান্স করছে, তখন এটা অনেক বৃহত্তর হয়ে দাঁড়াচ্ছে, কারণ রিয়েল কারেন্সির থেকে তখন এই কমার্শিয়াল ব্যাংক মানির ভ্যালুটা অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। মেটালিক মানি তো ভেরি ইজি। মেটালিক মানি মানে যেটা বললাম, ব্রোঞ্জ, কপার, তারপর সিলভার, গোল্ড, এগুলোর যে কয়েনগুলো সেগুলো কিন্তু মেটালিক মানির মধ্যে পড়ছে। পেপার মানি তো মানে পুরো মানে কি বলবো, মেটালিক মানির বদলেও এই পেপার মানিটাকে ইউজ করা যেতে পারে। এটা গভর্নমেন্ট ইস্যু করছে, কারণ কখনো ধরো 10 টাকার কয়েন বাজারে অনেক কম পড়ে গেল, তখন 10 টাকার নোট তারা ছাপিয়ে দিচ্ছে। মডার্ন ডেজে কিন্তু বিভিন্ন পেপার নোটসের যে ক্যারেক্টারিস্টিক, সেটা ওই তোমার হচ্ছে গিয়ে মেটালিক মানির মধ্যে এসে যাচ্ছে। মানে কোথাও গিয়ে বলা যেতে পারে মেটালিক মানি, পেপার মানি দুটো একে অপরের সাবস্টিটিউট হিসেবে কাজ করছে। তো M0, M1 আর তোমার হচ্ছে গিয়ে যে ডিটেলসটা রয়েছে, M0 মানে রিজার্ভ মানি, এখানে পুরো ডিটেলে বলে দিয়েছি, কারণ এখানে M0, M1, M2, M3 এগুলো আমাদের কিন্তু বেসিক জিনিসগুলো মুখস্থ করতে হবে, এই যে এখানে আমি দিয়েছি, কারণ এখান থেকে শর্ট কোয়েশ্চেন্স আসে যে M1 এর সাথে কী কী যুক্ত হচ্ছে, M2-র সাথে কী কী যুক্ত হচ্ছে, কোনটা ব্রড মানি, কোনটা ন্যারো মানি, এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা কেউ ইকোনমিতে পিএইচডি করতে তো যাবো না, আমাদের বেসিক্যালি মানির বিষয়টা, আমরা যারা সিভিল সার্ভেন্ট আমাদের পুরো বিষয়টাকে জেনে রাখা দরকার। সেই পুরো মানে আমরা যারা সিভিল সার্ভেন্ট হতে চাইছি, যারা অ্যাসপিরেন্ট, তারা এই বিষয়টাকে পুরো জেনে রাখতে চাইছি। তো এই মানির কনসেপ্টটা জানলেই হবে। এক্সট্রা ওয়েতে, ইকোনমিক্যাল ওয়েতে পড়তে গেলে তোমাকে ইকোনমিক্সে আগে মাস্টার্স করতে হবে। তো এইভাবে পড়ার দরকার নেই, যত ইজি ওয়েতে আমরা মাথায় রাখতে পারবো তত ইজি ওয়েতে জানলেই ভালো। এখানে যে পয়েন্টসগুলো রয়েছে মোর দ্যান এনাফ, এগুলো যদি ভালো লাগে তাহলে এখানে এগুলো একটু খাতায় লিখে রেখো, কারণ এগুলোই ইম্পর্টেন্ট, এখান থেকেই আসে। একটু প্রিভিয়াস ইয়ার দেখো যে ব্রড মানি, ন্যারো মানি, ফিয়াট মানি কি, তবে এর বাইরে জেনারেলি আসবে না। জেনারেলি দুটো মানিকে ফোকাস করে সবাই, একটা রিজার্ভ মানি, একটা ফিয়াট মানি। তো বাকিগুলো তোমাদের একটু ডিটেলে আমি বলে দিয়েছি। তো আমার অফলাইন ক্লাস অথবা অনলাইন ক্লাস চলছে, তোমরা যদি যোগাযোগ করো 8617784669 এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আমি মেনলি জিএস পেপারের 50% জিএস পেপার, সায়েন্সের পার্টসগুলো নয়, আমার সায়েন্স সাবজেক্টস নয়। আর মানে তোমার হচ্ছে কি হিস্ট্রি, জিওগ্রাফি এক্সেট্রা আরও যা রয়েছে, পলিটি, তারপর আমাদের ইকোনমিগুলো যা যা রয়েছে এটা, আর তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এবং অপশনাল পেপার হচ্ছে বেঙ্গলি, এগুলো আমি পড়িয়ে থাকি। ওকে, তো কম্প্যাক্টভাবে পড়িয়ে থাকি, আজীবন পড়াই না। কোনো রকম কোয়ারিজ থাকলে আমার সঙ্গে যোগাযোগ করে নেবে। অনলাইন ক্লাস হয় গুগল মিটে, অ্যাটলিস্ট 3 থেকে 5 জনের মিনিমাম ব্যাচ হয়, হলেই তাহলে আমি ব্যাচ স্টার্ট করি। তো
আশা করি তোমাদের ভালো লাগলো ক্লাসটা, আমার এফোর্টসগুলো তোমাদের ভালো লাগছে, প্রত্যেকটা ক্লাসকে ডিটেলে তোমাদের জন্য নিয়ে আসছি। সঙ্গে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, খুব তাড়াতাড়ি আসি নতুন আরেকটা ক্লাস নিয়ে।